হ্যালো, স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজ বিশেষ নিবেদন। ভূত, রহস্য, রোমাঞ্চকর গল্প কার না ভালো লাগে। তাই জন্য আজকে দুই বাংলার বাছাই ভূতের গল্প থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। বইটির সম্পাদনা করেছেন সেকেন্দার আলী শেখ। তোমরা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু, আর বেল আইকনটি অবশ্যই অন রেখো, তাহলে যখনই আমার গল্প আসবে, নতুন নতুন গল্প, তোমরা সেই গল্পের নোটিফিকেশন পাবে। তাহলে আজকের গল্পটা শুরু করে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পটি হলো 18 বছর পরে। গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী। পরীক্ষার ঠিক আগেই পলু মানে পুলকেশ তার সব থেকে নিকট বন্ধু উজ্জ্বলকে বলল কথাটা। উজ্জ্বল হাঁ হয়ে বলল, কি বললি? পরীক্ষায় ফেল করলে তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বি, নয়তো রেল লাইনে গলা দিবি? পলু বীর দর্পে বলল, তো ফেল করলে তাছাড়া কি করব শুনি? তোরা সবাই কলেজে ভর্তি হতে যাবি, আর আমি এই মেচেদা বয়েজ হাই স্কুলে পড়ে থাকবো আর জাবর কাটবো? ইয়ার কি নাকি? উজ্জ্বল রেগে বলল, আগে থেকেই মরা কান্না কাঁদছিস কেন? না মরতেই কফিন বানিয়ে কবর খুঁড়ে রাখছিস কি জন্যে? ফেলই বা করতে যাবি কেন? যাব নাই বা কেন? পলু আরো বীর দর্পে বলল, সারা বছর পড়ার বইয়ের পাতা উল্টাবো না, কেবল গোয়েন্দা গল্প সাঁটাবো আর আড্ডা মেরে বেড়াবো, আর পরীক্ষায় পাশ করব? মামদোবাজি নাকি? উজ্জ্বল এবার রেগে বলল, ওহ, আমার কাছেও গুল মারতে এসেছিস? সারা বছর তুই বইয়ের পাতা উল্টাসনি, শুধু গল্পের বই পড়ে আর আড্ডা দিয়ে কাটিয়েছিলি? এই কথা বিশ্বাস করতে বলছিস আমায়? বিশ্বাস করা আর না করা তোর ইচ্ছে, তবে গড প্রমিস, মা কালীর দিব্যি। ফের পলু, কতদিন বলেছি যখন তখন এসব মা কালীর দিব্যি টিব্বি বলবি না। সরি, কি করব বল, মুখে এসে যায়। তবে আর বেশি দিন বলতে আসবো না, রেজাল্ট বেরোবার আগের দিন পর্যন্ত। উজ্জ্বল রেগে রেগে বলল, তো অতদিন অপেক্ষা করারই বা কি আছে, আর কষ্ট করে পরীক্ষা দেওয়ারই বা কি আছে? এখনই রেল লাইনে গলা দিকে যা, নয়তো গলায় দড়ি দিয়ে ঝুলেই পড়গে। বাহ, এখনই কেন? পলু হি হি করে হেসে উঠে বলল, যতক্ষণ না গালে মুখে চুনকালি পড়বে ততদিন মনের আনন্দে চড়ে বেড়াবো না? পরীক্ষার পড়া পড়ছি বলে মা রোজ রোজ মাছের মুড়ো খাওয়াচ্ছে, পিসি দুধ ঘি নিয়ে সাজছে, আর বাবা মাঝরাতে আমার ঘরে আলো জ্বলতে দেখে দয়া দয়া গলায় বলছে, আর রাত জাগিসনি বাবা, এবার শুয়ে পড়। গল্পের বইগুলো আমি অলওয়েজ পড়ার বইয়ের মধ্যে রেখে পড়ি। তা এইসব আদর টাদরগুলো ছাড়বো কেন? তাছাড়া পরীক্ষার পরের 2 মাস কি সুখের দিন ভাব। তখন আর পড়ার বইয়ের খাঁজে ঢুকিয়ে গল্পের বই পড়তে হবে না, সকলের নাকের সামনে দেখিয়ে দেখিয়ে পড়া যাবে। দুপুরবেলা ছিপ হাতে নিয়ে পুকুর ধারে বসতে পারা যাবে। আবার শুনছি আমার পরীক্ষাটা হয়ে গেলেই সবাই মিলে নাকি হাজারিবাগে ছোট পিসির কাছে বেড়াতে যাওয়া হতে পারে। তাহলে এইগুলো বরবাদ করব কেন? তাছাড়া আমি তো আর তোদের মতো কষ্ট করে সত্যি সত্যি পরীক্ষা দেব না। আমি মনের আনন্দে পরীক্ষার খাতায় যা খুশি লিখে আসব। উজ্জ্বল আবারও বলে উঠল, ভাগ ভাগ, খুব কায়দা দেখানো হয়েছে। মনে জানিস আমাদের থেকে ভালোই লিখবি, আর তখন দাঁত বের করে হেসে বলবি কেমন ধাপ্পাটি দিয়েছিলাম। পলু এখন গম্ভীর হয়ে গেল, বলল, কি করে বিশ্বাস করাবো বল? তুই তো আবার মা কালীর দিব্যি দিতে বারণ করেছিস। যদি 3 সত্যিতে আপত্তি না থাকে তো বলি, সত্যি সত্যি সত্যি। উজ্জ্বলের মুখটা এখন শুকিয়ে গেল। বলল, তুই যে সারা বছর পড়ার বইয়ের পাতাও উল্টাসনি, শুধু আজে বাজে করে কাটিয়েছিস, এ কথা তো কই আগে কোনোদিন বলিসনি। আমি তোর এত বন্ধু, সেই জন্যেই তো। পলু মিটিমিটি হেসে বলল, বললেই তো তুই কবে জ্ঞান দিতে আসতিস।
পর পর করে উৎপাত করতিস, হয়তো বা বন্ধু বাৎসল্যে একসঙ্গে পড়ি আয় বলে আমার বাড়িতে এসে হানা দিয়ে আমার সুখের 12টা বাজিয়ে দিতিস। উজ্জ্বল ম্রিয়মাণ গলায় বলল, সারা বছর পড়বো না, ফাঁকি মেরে কাটাবো, আর ফেল করলেই সুইসাইড করব, এটা খুব সুখ? পলু বলল, আহা, আগে কি আর এতটা দূর পর্যন্ত ভেবেছি? পড়তে ভালো লাগে না, পড়ি না। কেউ পর পর করে ডিস্টার্ব করবে এটা পছন্দও করি না, তাই নিজের ব্যাপারটা যতটা সম্ভব কাউকে জানাই না। তবে এখন ভেবে দেখছি তোরা সবাই কলেজে ভর্তি হতে শহরে চলে যাবি, আর আমি জুনিয়রদের সঙ্গে একসঙ্গে এক বেঞ্চে বসে, না, অসম্ভব। এটা বরং বেশ একটা অ্যাডভেঞ্চার হবে, পাড়ায় সাড়া পড়ে যাবে। উজ্জ্বল খুব অসহিষ্ণুভাবে বলে, আহা, কি মহিমাই হবে! মাসিমা মেসোমশাইয়ের কথা ভেবে দেখেছিস? অত ভাবতে গেলে চলে না, ওদের আরো 2টো ছেলে আর গোটা 4 মেয়ে আছে। বাহ, খুব চমৎকার বুদ্ধি। পলু, আমি তোকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, তুই ওসব পাগলামি চিন্তা ছেড়ে দে, এখনো উঠে পড়ে লেগে তৈরি হ। আমার সব নোটসগুলো তোকে দিয়ে দেবো। তোর যা ব্রেন, ও একবার চোখ বুলালেও মার্কাটারি রেজাল্ট দেখিয়ে দিবি। দেখ উজ্জ্বল, আমায় আর বেশি রাগাসনি, আমি যা ভেবে রেখেছি তাই করব। হাতে তো মাত্র 6 দিন সময়, এখন পড়াশোনা করে পাশ করব? বোর্ডের ঠাকুরদারও সাধ্য নেই আমায় পাশ করায়। এটা খুব বাহাদুরি। বাহাদুরি টাহাদুরি বুঝি না, যা ফ্যাক্ট তাই বলছি। উজ্জ্বলের নিজের এখন সময়ের যথেষ্ট দাম। সত্যি তো আর 6 দিন মাত্র বাকি, তবু বন্ধুর এই দুর্মতি তাকে যেন হতভম্ব করে বসিয়ে রাখলো এবং অনেক বোঝাতে চেষ্টা করলো। বলল, তুই এই 5 দিনই বইপত্র খুলে দেখ না, পরীক্ষায় বসবই এই চিন্তাটা কর না। কিন্তু পলু সেসব হেসেই উড়িয়ে দিল, বলল, নেহা, তুই আমার বুজম ফ্রেন্ড, তাই তোর এত কথা শুনে যাচ্ছি, আর কেউ হলে কখন ভাগিয়ে দিতাম। উজ্জ্বল খুব দুঃখের গলায় বলল, কিন্তু একটা কথার জবাব দে তো, বরাবর ক্লাসে ভালো রেজাল্ট করে প্রমোশন পেয়ে এসেছিস, হঠাৎ করে এবছরে পরীক্ষার বছর জেনেও এরকম বিদঘুটেপনা করলি কেন? পলু অর্থাৎ পুলকেশ একটু পুলকের এক অলৌকিক হাসি মুখে মেখে বলল, ওই তো মজা, হঠাৎ মনে হলো সবাই যা করে আমাকেও তাই করতে হবে, তার মানে কি? পড়তেই হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, যথা নিয়মে কলেজে গিয়ে ঢুকতেই হবে, এর কোনো মানে আছে? আমি কি একটা কৃতদাস? আমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না? আমার যদি পড়ার বইগুলো হঠাৎ 2 চক্ষের বিষ লাগতে শুরু করে, যদি গল্পের বইগুলো বেশি টানে, কেন আমি জোর করে আহ্লাদের জিনিসটা ছেড়ে বিরক্তিকর জিনিসটার দাসত্ব করব? অদ্ভুত। তোর কথা শুনে মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। সত্যি বলছি পুলু, আমার মনে হচ্ছে তোর মাথার ট্রিটমেন্ট দরকার। পুলু হো হো করে হেসে উঠল, আমার মাথা তোদের চেয়ে অনেক ভালো। আচ্ছা, তাহলে তুই রোজ স্কুলে আসতিস কেন? সে তো বাড়ির লোককে ভাঁওতা দেওয়ার জন্য, তাছাড়া না এলেই বাড়িতে বকাবকি শুরু করে দেবে। উজ্জ্বল শেষ চেষ্টার মতো বলে, তো রোজ যখন ক্লাসে এসে বসেছিস, কিছু তো জানা হয়ে গেছে রে বাবা, সেগুলোই ভেবে ভেবে। অত সস্তা নয় মানিক, ক্লাসে আমি বসে স্যারদের কার্টুন এঁকেছি, ওদের ভঙ্গি নকল করে মুখ ভেঙিয়েছি, আর ডিটেকটিভ গল্পের বই পড়েছি। উজ্জ্বল হতাশ নিঃশ্বাস ফেলে ভাবে, তার মানে সত্যিই কিছু মাথায় গোলমাল হয়ে গেছে, আর দুঃখের গলায় বলে, কিন্তু তুই তো এমন ছিলিস না পলু। ছিলাম না, হয়েছি। মানুষ কি চিরদিন একরকম থাকে? চিরদিন একরকম থাকে বন মানুষরা, বলে আবার ফ্যাক ফ্যাক করে হাসে পুলু। কার কোথায় সিট পড়বে জানা নেই। উজ্জ্বল বলল, তো রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত তো তুই কিছু করছিস না? নো নো, সেদিন পর্যন্ত আরামসে ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি, মরা ফরার দিকে না গিয়ে নিরুদ্দেশ হলেও তো পারিস। নিরুদ্দেশ? হ্যাঁ, দোহাতটা তো সবাই এত নিরুদ্দেশ হচ্ছে বাবা, ছেলে মেয়ে ছোট বড় সবাই, তাতে আর কি লাভ?
নিরুদ্দেশ হওয়ার মানে তো আর কারো সঙ্গে দেখা টাকা হবে না, কোথায় আছি কেউ জানতেও পারবে না, মরে গেলেও না। আহা, তবু তো মনে হবে পৃথিবীর কোথাও না কোথাও আছিস, বেঁচে আছিস, হয়তো খুব ভালোই আছিস। শুধু তো মনে হওয়া, ওর কোনো মানে নেই। আচ্ছা, টাটা। ওরা কথা বলছিল একটা আমবাগানের মধ্যে একটা বিশাল গাছের গুঁড়ির ওপর রুমাল বিছিয়ে বসে। জায়গাটা ওদের ছেলেবেলার খেলার জায়গা। ঝড়ের সময় কাঁচা আম কুড়োতেও এখানেই ছুটে আসতো ছোট ছেলেদের দল। পুলু, উজ্জ্বল, রবি, জ্যোৎস্না, নীলু, অনিমেষ এক পাড়ারই তো সব। তবে উজ্জ্বলের সঙ্গে পুলুর বরাবরই একটু বেশি ভাব। কিন্তু আজ উজ্জ্বল বড় আহত হয়েছে। সেই পুলু যাকে ও মনে করত ওর সঙ্গে বুঝি হরিহর একাত্মা, সে তার সঙ্গে এরকম করছে। এতদিনের মধ্যে একদিনের জন্য বলেনি সে পড়ে না, সে ক্লাসে স্যারেদের কাটু নাকে, আর মনে মনে এই ভয়ঙ্কর সংকল্প এঁটে বসে আছে। মাথাটাতে কি সত্যিই কোনো গোলমাল হয়েছে? তবু উজ্জ্বলের এও মনে হচ্ছে সবই হয়তো পুলুর গুল মারা। ঠিকঠাকই করবে সব, আর ভালো রেজাল্টও করবে। কবে থেকে ওদের পরামর্শ, পরে দুজনে একই সঙ্গে একই কলেজে পড়বে, একই সাবজেক্টে অনার্স নেবে। দুজনেরই মা বাবার সিদ্ধান্ত ছেলেকে কলকাতার কলেজে পড়াবার। পুলু কি সব গুবলেট করে দেবে? দেখতে দেখতে 5-6টা দিন কেটেই গেল। এক জায়গায় সিট পড়েছে উজ্জ্বলের আর পুলুর। উজ্জ্বল ভাবল এটা ভগবানের দয়া। তা পুলুকে ঠিক সময় আসতেও দেখা যাচ্ছে, রোজ কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে। হল থেকে বেরিয়ে এসে উজ্জ্বল বলে, এই বল না, কি লিখলি? কি লিখলাম? তার কি কিছু ঠিক আছে? এই শেষের দিকটায় লিখে এলাম স্কুলে এত বেড়াল ঘোরে কেন? ইঁদুরের লোভে, না স্যারেরা লুকিয়ে লুকিয়ে মাছ ভাজা এনে খান তার গন্ধে? এই কথা লিখলি তুই? লিখলামই তো। আহা উজ্জ্বল রে, বেপরোয়া হওয়ার সুখটা যে কি তা যদি তুই বুঝতিস। ভেবে দেখ, এখন আর আমার কোনো কিছুতেই ভয় নেই। যা ইচ্ছা করতে পারি, যাকে যা খুশি বলতে পারি, মাঝরাত্রিরে শ্মশানেও চলে যেতে পারি। চমৎকার, উজ্জ্বল ভাবল। আমার কি একবার পুলুদের বাড়িতে গিয়ে বলা উচিত, মাসিমা পুলুর মাথাটার একটু চিকিৎসা দরকার, ওকে একটা ডাক্তার দেখান। কিন্তু ওরা যদি রেগে ওঠেন, যদি বলেন তুমি কে হে বাছা এই পরামর্শ দিতে আসার? আমাদের ছেলেকে ডাক্তার দেখাবার দরকার আছে কি নেই সেটা আমরা বুঝবো। তাছাড়া অন্য অসুখ না, মাথার গোলমাল, সন্দেহ, এতে রেগে ওঠাই স্বাভাবিক। এর পরের দিনের চেহারা বদলে গেল। পরীক্ষার পরই উজ্জ্বল চলে এলো কলকাতায় তার মামার বাড়িতে। একা নয়, মায়ের সঙ্গে। কারণ শুধু ছুটি পেল বলে নয়, এই সময় বড় মামার ছেলের পৈতে, আর কদিন পরে মেজমাসির মেয়ের বিয়ে। মেচেদার বাড়িতে ঠাকুমা আছেন, জেঠিমা আছেন। মায়ের যাওয়া এবং অনেকদিন থাকায় অসুবিধে কিচ্ছু নেই। যাওয়ার আগের দিন সন্ধেবেলায় পুলুর সঙ্গে দেখা করতে গেল। পুলু বাড়ি নেই, কোথায় নাকি যাত্রা শুনতে গেছে। পুলুর মা বললেন, আর বলো না বাবা, পরীক্ষা মিটে যাওয়াই ছেলে যেন সাপের 5 পা দেখেছে, সারাক্ষণ বাইরে টোটো। এই তো গেছে, এখন সে কখন ফিরবে তার ঠিক নেই। কিছু বললেই বলে আর কদিনই বা এমন আমোদ করে বেড়াবো। আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার পর কি আর ছুটি ছাটা হবে না? আর কদিনই বা? উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। তবু সামলে নিয়ে আস্তে আস্তে বলল, কি রকম পরীক্ষা দিল তা বলেছে কিছু? পুলুর পিসি এগিয়ে এসে বলল, আমায় তো বলেছে অন্তত 2-3টে স্টার পাবে। স্টার পাওয়াটা কি বলো তো বাবা? উজ্জ্বলের মনটা এবার আহ্লাদে ভরে উঠল। তাহলে আমাদের কাছে চালাকি মেরেছে, আসলে ঠিকই আছে। বলল, মানে আর কি, কোনো কোনো বিষয়ে বিশেষ ভালো হওয়া তার চিহ্ন। তো আপনাদের যে হাজারিবাগ না কোথায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আমার ছোট বোনের বাড়ি। কতবার বলে যাওয়া হয় না। তো আমার ভাই পুলুর বাবা অফিসে ছুটির দরখাস্ত করেছে, অর্ডার এলেই চলে যাওয়া হবে। উজ্জ্বল একটু ইতস্তত করে বলল, কবে ফিরবেন? পিসি হেসে ওঠেন, আগে তো যাওয়াই হোক,
ওই পুলুর এক্সামিনের খবর বেরোনোর আগেই বোধহয় চলে আসা হবে। উনি তো জানেন না পুলুর বন্ধুর ওই ফেরার দিনের খবরটার এত দরকার কেন। পুলুর মা বলল, তুমি কোথাও যাবে না? এই একটা সময়ই তো ছেলেপুলে নিশ্চিন্দির সময়, অন্য সব ছুটির সময়ই তো মাথার ওপর খাড়া ঝোলানোই থাকে, তাই ছেলেটা যা খুশি করছে কিছু বলছি না। হেসে উঠলেন, বললেন, এরপর বুঝবে ঠেলা। উজ্জ্বল পুলুর মা পিসির ওই হাসি মুখের দিকে তাকিয়ে চলে এলো। এই হাসি মুখগুলোকে চিরতরে অন্ধকার করে দেবে পুলু? শুধু শুধু এত নিষ্ঠুর হবে? যদি ফেলই করে, কদিন আর সে ধিক্কারের জের থাকবে? উঠে পড়ে লেগে পড়লে সামনের বছর সত্যিই স্টার পেয়ে পাশ করে বেরোতে পারবে। একটা বছর নষ্ট হয়ে গেল, তা অসুখ টসুখ করলেও তো যেত। কিন্তু কখন দেবে এই সুবুদ্ধি? পুলুর সঙ্গে তো দেখাই হলো না। তারপর আর কোনোদিনই দেখা হলো না, হয়নি। কলকাতা থেকেই শুনে এসেছিল উজ্জ্বল হাজারিবাগে পিসির বাড়ি গিয়ে খুব আমোদে আহ্লাদে হইচইতে কাটিয়ে ঠিক ফেরার দিন পুলু নামের ছেলেটা নিরুদ্দেশ হয়ে গেছিল। কিভাবে, কখন, তা কেউ জানে না। নিরুদ্দেশ? তাও ভালো। উজ্জ্বল মনে মনে বন্ধুর প্রতি একটু কৃতজ্ঞতা বোধ করেছিল। তাহলে তার কথা রেখেছে পুলু, অন্তত আত্মহত্যা করেনি। কিন্তু এসব কি আজকের কথা? সেই প্রবেশিকা পরীক্ষা দেওয়া উজ্জ্বল আজ একটি রত্ন ছাত্র ইঞ্জিনিয়ার, চাকরি নিয়ে চলে এসেছে আসামে। এত দিন পরে অলৌকিক অথবা অবিশ্বাস হঠাৎ দেখা হয়ে গেল পুলুর সঙ্গে। সাইটে কাজ সেরে সন্ধ্যের মুখে বাসায় ফিরে দেখে ঝিকিমিকি বেলার ওই কোয়ার্টার্সের গেটের কাছে কে একজন দাঁড়িয়ে। কে কে কে? পুলু? পুলু? পুলু, তুই আছিস তাহলে? আমার কথা রেখেছিলি তাহলে? আয়, ভেতরে আয়। ও, ধারণা করতে পারিনি আবার দেখা হবে। বিশ্বাস করতে পারছি না। কিন্তু কি আশ্চর্য, তুই যে মোটেই বদলাসনি দেখছি। একদম এক রকম আছিস, এখনো স্কুলের ছেলে বলে চালিয়ে দেওয়া যায়। আর আমার এই দেখ, মাথার সামনে চুলের টাক ধরে এলো বলে প্রায় টানতে টানতেই তাকে ধরে নিয়ে এলো ঘরের মধ্যে। উজ্জ্বলের এত উচ্ছ্বাসের পরিবর্তে পুলু কিন্তু আদেও কথা কইল না, শুধু মুচকি হাসি মাখা মুখে তাকিয়ে রইল। সেই তার পেটেন্ট হাসি, দুষ্টুমি আর চালাকি ভরা হাসিটি। তার মানে কোনো দিক থেকেই বদলায়নি পুলু। জীবনে যে আর কখনো দেখা হবে এ আশা ছিল না। সত্যি বলতে পুলু নামের সেই হঠাৎ বেপরোয়া হয়ে ওঠা ছেলেটাকে আর তেমন মনে ছিল না উজ্জ্বলের। হয়তো কদাচ কখনো মনে হতো, কি জানি কোথায় আছে কি নেই তাই বা কে জানে। থাকলে কি আর একবারও খবর পেতাম না? কিন্তু নিজেরও অবশ্য জীবনের ধারা অনেক দূরে প্রবাহিত হয়ে গেছে। বাবা মারা গেছেন, ঠাকুমা তো আগেই, মা কলকাতায় বড় মামার কাছে থাকেন। ছোট ভাই প্রজ্জ্বল কলকাতাতেই পড়াশুনো করছে। বোনের বিয়ে হয়ে গেছে, কাজেই মেচেদার সঙ্গে এখন আর কোনো সম্বন্ধ নেই, যাওয়া আসাও নেই। কিন্তু পুলু উজ্জ্বলের খবর টবর জানবার জন্য কোনো উৎসাহ দেখালো না। আর উৎসাহ করবেই বা কোন ফাঁকে? উজ্জ্বলের উৎসাহের তোড়েই তো ভেসে যাবার জোগাড়। হঠাৎ হারাধনটি পেয়ে উজ্জ্বল যে কি করবে ভেবে পাচ্ছে না। বুকে রাখবে না মাথায়, নাকি জড়িয়ে ধরে? পুলু এখন একটু ফিকে হাসি হেসে বলল, না, তাহলে তুই চিনবি কি করে? আমি চিনব তুই? হা হা হা, স্বভাবেও একই রকম আছিস, কেবল গুলমারা কথা। আমার তো আর মেচেদায় যাওয়া টাওয়া হয় না, তুই আর বাড়ি টাড়ি যাসনি। বাড়ি? পুলু খ্যানখ্যানে গলায় হেসে ওঠে। গেলে ঝেঁটিয়ে বীজ ঝেড়ে দূর দূর করে তাড়িয়ে দেবে না? উজ্জ্বল গম্ভীর হয়। ছি পুলু, এরকম বলিস না, গুরুজনদের প্রতি অবিচার করা হয়। ছেলে একবার ফেল করলেই কি লোকে তাকে? না না, ছি। তা যাক, বাড়ি তো ফিরিসনি বুঝেছি। তা বিয়ে টিয়ে করেছিস? ভাগ, বোকার মতো কথা বলিস না। আহা, তা জীবনটা কাটালি কিভাবে জানতে ইচ্ছা করবে না? জীবন? পুলু আবার হেসে উঠে বলে, তাহলে তোর কথাতেই বলি,
মাথা নেই তার মাথা ব্যথা। জীবন মানুষ একটাই পায় উজ্জ্বল, আর সেটা হেলাফেলা করে বরবাদ করে দিলে এই আমার মতো অবস্থা হয়। হঠাৎ কেমন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায় পুলু। বলে, জীবন জিনিসটা যে কি তা যদি তখন বুঝতাম। সামান্য একটু খেয়ালের বশে শুধু আমিই বা কেন, আমার মতো এমন কতজনই তো ভুল করে মরেছে। দেখছি তো সর্বদা, সামান্য একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, মা বাপ কোনো কারণে একটু বকলো তো অমনি জীবনটাকে খতম করে বসলো। দেখছিস সর্বদা, ও তুই তাহলে এই দেশেই ছিলিস? আমি ভেবেছিলাম হয়তো আফ্রিকা কি আরবে ভেগে গেছিস। পুলু হঠাৎ তীক্ষ্ণ গলায় বলল, আমার কথা ভাবতিস? ভাবতাম না বা কতদিন ভেবেছি, তারপর ক্রমশ সত্যি বলবো কাজের চাপে, তবু খবরের কাগজ টাগজ দেখি, যা হয়। তাছাড়া কবে কোথায় একটা ছেলে বাসে করে হাজারিবাগ থেকে রাঁচি যাওয়ার পথে চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে পালিয়ে যেতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে গেছিল, সে খবর আর কোনো খবরের কাগজে ছাপতে গেছে বল? তবে বিশ্বাস কর, গড়িয়েই পড়ে গেছিল। পুলু, উজ্জ্বল চেঁচিয়ে উঠল, চলন্ত বাস থেকে লাফিয়ে খাদে পড়ে গেছিলিস তুই? তারপর? রুদ্ধশ্বাসে পুলুর কাঁধটা প্রায় খামচাতে যায় উজ্জ্বল। পুলু সোফা থেকে উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, তারপর? তারপর? তারপরের কথা এমন চট করে বলা যায় না উজ্জ্বল। উজ্জ্বল ফের বসে পড়ে, বলে, আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে শুনবো। এখন তো থাকবি কিছুদিন? সহজে ছাড়ছি না তোকে, সামনেই একটা বড় ছুটি আছে। এদের এখানে সব থেকে বড় পরব বিহু পরব, তো সে সময় দুজনে খুব বেরিয়ে নেওয়া যাবে। কি সাংঘাতিক, খাদে পড়ে গেছিলি চলন্ত বাস থেকে, না নামলে নিরুদ্দেশ হওয়া যেত না। সত্যি তুই যে কি। প্রফুল্ল এসে দাঁড়ালো। দাদাবাবু, চা রেডি? আচ্ছা বাবা, আচ্ছা, যাচ্ছি। পুলু, আমি চট করে একটু ফ্রেশ হয়ে আসছি, তুই ততক্ষণ বরং এই ম্যাগাজিনটা, ওসব ম্যাগাজিন ফ্যাগাজিন রাখ। এতদিন পরে আমার যে জন্য তোর কাছে আসা সেটা সেরে নি আগে, পরে হয়তো আর হবে না। কাজ? কি কাজ উজ্জ্বল? পুলু স্থিরভাবে তাকিয়ে বলে, তোর মনে আছে যখন তোর পইতে হয় তখন তোর বড় মামা তোকে একটা বেশ দামি রিস্ট ওয়াচ দিয়েছিল? উজ্জ্বল অবাক হয়ে বলে, হ্যাঁ দিয়েছিলেন বটে, তো নেমন্তন্ন বাড়িতে গোলমালে হারিয়ে গিয়েছিল। তুই তার কথা কি করে জানলি? আর এখনই বা? উজ্জ্বল একটা হাত ঘড়ি নিজে হেঁটে হেঁটে কোথাও চলে গিয়ে হারিয়ে যেতে পারে না। ঘড়িটা চুরি গিয়েছিল, আর সেটা চুরি করেছিলাম আমি। যা ভাগ, কি যাতা বলছিস? যাতা নয়, সত্যি। পুলু যে যন্ত্রের মতো বলে চলে। ঘড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আমার দেখে হঠাৎ খুব লোভ হলো, তুলে নিলাম। নিয়ে ফেললেই ভাবলাম, ছি ছি, এ কি। কিন্তু তারপর মুশকিল হলো, ফিরিয়ে দেবার ইচ্ছে হলেও লজ্জায় আর দিয়ে উঠতে পারলাম না। ভেবেছিলাম চুপি চুপি একদিন তোর পকেটে চালান করে দেব, তাও সুবিধে হলো না। তারপর তো কত কি, কিন্তু সেই চুরির বোঝা বয়ে বেড়াতে বেড়াতে চুপ করে গেল। পকেট থেকে সেই বহুদিন বিস্তৃত হাতঘড়িটা বার করে টেবিলের ওপর রাখলো পুলু। একদমই নতুন রয়েছে, ঝকমক করে উঠল। কি আশ্চর্য! হাঁ হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে দেখে উজ্জ্বল, তারপর আবেগের সঙ্গে বলল, এতদিন এত কাণ্ডের মধ্যে তুই এই তুচ্ছ ঘড়িটা খাদে গড়িয়ে পড়ার পর কি করে উঠে এলি? আবার কি বাড়ি এলি, নাকি ঘড়িটা তোর সঙ্গেই ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা, মাথা ফাথা গুলিয়ে যাচ্ছে। পইতে হয়েছিল আমার সেই 13 বছর বয়সে, আর এখন এই 29। এই ঘড়িটা সত্যি সেটাই, নাকি তুই এখন কিনে টিনে? একি পুলু, পুলু, প্রফুল্ল! চোখের সামনে আস্ত একটা মানুষকে আচমকা উবে যেতে দেখলে মাথা ঘুরে পড়ে যাবে না মানুষ? প্রফুল্ল ছুটে এসে দাদাবাবুর চোখে মুখে জল দিতে দিতে বলল, যখনই দেখেছি আপিস থেকে এসে বসে ঝিমোচ্ছ তখনই বুঝেছি শরীর খারাপ।
হবে না? সারাটা দিন মাঠে জঙ্গলে। উজ্জ্বল আস্তে আস্তে বলল, অফিস থেকে এসে আমি ঝিমোচ্ছিলাম। আগে ওই আর কি, সোফায় গেদিয়ে বসে ঘুম ঘুম ভাব। আমার সঙ্গে কেউ আসেনি? আপনার সঙ্গে আসবে আবার সেটা কেডা? গাড়ির ড্রাইভার তো আপনাকে ছেড়ে দিয়েই চম্পট। আমি তোকে চা তৈরি করতে, ভালো ভালো রান্না করতে বলিনি? বললেন আবার কখন? তো চা আমি বানিয়েছি, তুই আমায় হাত মুখ ধোয়ার জন্য তাগাদা দিতে আসিসনি? আগে এসেছিলাম একবার, তো দেখলুম খুব টায়ার্ড, আর ডিস্টার্ব করি নাই, ফিরে গেলুম। প্রফুল্ল, সে সময় কাউকে ঘরে দেখিসনি? কাকে আবার দেখবো দাদাবাবু, দেওয়ালে একটা টিকটিকিও তো নাই। ঠিক বলছিস? বেঠিক বলতে যাব কেন শুধু শুধু দাদাবাবু? তো আপনার বোধ করি একটু নিদ্রা এসেছিল, স্বপন টপন দেখে থাকবেন। তাই হবে। আচ্ছা তুই যা, চা আন, আমি হাত মুখ ধুয়ে আসছি। প্রফুল্ল চলে যায়, আর উজ্জ্বল স্থির চোখে টেবিলের ওপর পড়ে থাকা হাত ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন, মায়া, ঘুমের ঝিমুনি? তাহলে এটা কি? বড় মামার দেওয়া সেই ঘড়িটাই, যেটা হারিয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ হয়েছিল উজ্জ্বলের, কিন্তু এখন এত দিন পরে ফিরে পেয়ে মনটা কি খুব ভালো হয়ে গেল? কই, যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠছে যে। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।